নমস্কার, শিক্ষা কুটিরের ফাউন্ডেশন ব্যাচে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি স্পেশাল ফাউন্ডেশন ক্লাস। তো আজকের আলোচনার বিষয় ব্যঞ্জন বর্ণ। যদিও ব্যঞ্জন বর্ণের ক্লাস আমরা অলরেডি একটা করে ফেলেছি, তাহলেও ব্যঞ্জন বর্ণের আরেকটু আলোচনার প্রয়োজন রয়েছে। সেই কারণে কিন্তু আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো ব্যঞ্জন বর্ণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ক্লাসে হবে। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাভ রিয়াক্ট দেবে বা কমেন্ট করবে, প্রয়োজনীয় কমেন্ট তোমাদের। তো আজকে আমরা দেরি না করে একদম ব্যঞ্জন বর্ণের একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনাটা আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো ব্যঞ্জন বর্ণ কি না, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে এমন কিছু শব্দ বা বর্ণ যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি। অর্থাৎ উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এটা সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি, তো সেই কারণে এটা নিয়ে আমরা আলোচনা করবো না। যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি এবং রয়েছে। এবং এর পরের যেটা আলোচনা আমাদের পরপর, যে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি, যে মোট কিন্তু বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের মোট সংখ্যা হচ্ছে 39টি সংখ্যা রয়েছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাস্টে যে দুটি রয়েছে সেটাকে ধরা হয় না, এবং সেক্ষেত্রে 37টি ব্যঞ্জন বর্ণ ধরা হয়ে থাকে। নিচের তালিকায় 39টি বর্ণমালার বিস্তারিত বিবরণ কিন্তু দেওয়া হলো। ক, খ, গ, ঘ, ম, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যে ন, এরকমভাবে কিন্তু 39টা রয়েছে। এবার এটা নিয়েও আমি আর দীর্ঘায়িত আলোচনা করলাম না, কারণ এটা তোমরা সকলেই জানো। তো সেই কারণে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এইবার এই যে ব্যঞ্জন বর্ণের যে শ্রেণী বিভাজন, সেটা নিয়ে আলোচনা করব, কারণ সেটা নিয়ে আলোচনা করার একটু প্রয়োজন রয়েছে। যে বাংলা বর্ণমালায় যে ব্যঞ্জন বর্ণকে মোট দুভাগে ভাগ করা হয়, সেগুলি কি কি? একটা উচ্চারণের স্থান অনুযায়ী, আমরা কিন্তু প্রথম ক্লাসের শুরুতেই আলোচনা করেছিলাম বাকযন্ত্র, অর্থাৎ বাকযন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে উচ্চারণ করে থাকি সেই সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। বাকযন্ত্র সম্পর্কে আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করেছি, সেগুলো আমি তোমাদের আই বটন অথবা এন্ড বটনে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। তাহলে আমরা বর্ণমালাকে সাধারণ বিশেষ করে ব্যঞ্জন বর্ণকে আমরা দুভাগে ভাগ করতে পারি, উচ্চারণের স্থান অনুযায়ী এবং রীতি অনুযায়ী কিন্তু এই ভাগটা হতে পারে। প্রথমে আমরা যেটা আলোচনা করব, উচ্চারণের স্থান অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়। দেখো, উচ্চারণের স্থান অনুযায়ী কিন্তু মোট 4 ভাগে ভাগ করা যায় ব্যঞ্জন বর্ণকে। কি কি? স্পর্শবর্ণ, উষ্মবর্ণ, অন্তস্থ বর্ণ, অযোগবাহু বর্ণ। এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, তো সেই কারণে এটা নিয়ে আমরা দীর্ঘায়িত আলোচনা করব না, একদম সংক্ষিপ্ত আলোচনা করব। যে প্রথম হচ্ছে স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ কি? ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে তাকেই আমরা স্পর্শ বর্ণ বলে থাকি। এগুলোকে আমরা বর্গীয় বর্ণ বলে থাকি। যে 25টি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জীব মুখের মধ্যেকার কোনো না কোনো অংশের সঙ্গে স্পর্শ হয়, সেই জন্য একে স্পর্শবর্ণ বলা হয়। উচ্চারণের স্থান অনুযায়ী স্পর্শবর্ণকে মোট 5টি বর্গে বা ভাগে ভাগ করা হয়। যেমন কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ এবং ওষ্ঠবর্ণ রয়েছে নিচের দেওয়া। ঠিক আছে, নিচের দেওয়া তালিকায় আমরা 5টি বর্ণ আমরা দেখতে পাচ্ছি, যে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, উষ্ঠা বা ওষ্ঠবর্ণ। এবং বলা বাহুল্য, এগুলোকে কিন্তু বর্গীয় বর্গও বলা হয়ে থাকে। 5টা বর্গে ভাগ করা হয়ে থাকে এবং 5টা বর্গে ভাগ করা থাকে। এগুলোকে, এই স্পর্শবর্ণকে কিন্তু বর্গীয় বর্গও বলা হয়ে থাকে। বর্গীয় বর্ণও কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, কণ্ঠবর্ণ কি এবং কণ্ঠবর্ণ কি আমরা তো অলরেডি দেখেই নিয়েছি। ক, খ, গ, ঘ, ম, এই 5টি ব্যঞ্জন বর্ণকে আমরা কণ্ঠবর্ণ বলে থাকি। কেন বলি? কারণ এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের গলার কণ্ঠ থেকে শব্দগুলি উচ্চারিত হয়, সেই কারণে এগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। নেক্সট হচ্ছে তালব্য বর্ণ। তালব্য বর্ণটা কি না, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, এই 5টি ব্যঞ্জন বর্ণকে আমরা তালব্য বর্ণ বলে থাকি। কেন বলি? এই বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের জীব মুখের ভেতর তালুর সঙ্গে স্পর্শ করে। তালু কি আমরা বলেছিলাম? তালু, এই ওপরের শক্ত ভাগটাকে তালু বলা হয়। ঠিক আছে, জীবের পেছনের ওপরের দিকে, ঠিক আছে, স্পর্শ করে, এই কারণে এই বর্ণগুলোকে তালব্য বর্ণ বলা হয়। তাহলে তালব্য বর্ণ কি? দেখো, চ, ছ, দেখো কোথায় তালুতে আঘাত পাচ্ছে। তুমি একদম ধীরে ধীরে যদি উচ্চারণ করো, দেখো তাহলে একদম স্পষ্ট বুঝতে পারবে, চ, ছ, ঠিক আছে। তো বর্গের জ, তার মানে কি? ওই জিভটা উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে, তালুতে গিয়ে ধাক্কা খাচ্ছে, তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে তালব্য বর্ণ। নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূর্ধন্য বর্ণ, অর্থাৎ মূর্ধা। যে আমাদের কি, যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টি বর্ণ আমরা যখন উচ্চারণ করি তখন এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের জীব মুখের মধ্যে তালু ও দাঁতের
মধ্যিখানের অংশে স্পর্শ করে, ঠিক আছে। দাঁত এবং তালুর মাঝখানে যে মূর্ধা রয়েছে, মূর্ধাই স্পর্শ করে, তাই এগুলোকে বলা হয় মধ্যাহ্ন বর্ণ, ঠিক আছে, মধ্যাহ্ন বর্ণ বলা হয়। যেমন ট, ঠ, ট, তালু আর দন্তের মাঝখানে মূর্ধায় গিয়ে স্পর্শ করে, সেই কারণে এটাকে বলা হচ্ছে মধ্যাহ্ন বর্ণ। এবার দন্তবর্ণ কি? দন্তবর্ণ হচ্ছে দাঁতে টাচ করে, ত, থ। দেখো তোমরা আস্তে 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 উচ্চারণ করলেই বুঝতে পারবে যে ত, থ, দ, ধ, দন্ত ন, এই 5টি ব্যঞ্জন বর্ণকে আমরা দন্তবর্ণ বলে থাকি। কারণ এই 5টি বর্ণ উচ্চারণের সময় কি হয় না, আমাদের জিভ আমাদের দাঁতের সঙ্গে স্পর্শ হয়, এই কারণে আমরা এগুলোকে দন্তবর্ণ বলে থাকি, ঠিক আছে। যেমন আস্তে আস্তে উচ্চারণ করে দেখো, ত, থ, দ, তার মানে সব কটা কিন্তু দাঁতের সঙ্গে টাচ হচ্ছে, তো সেই কারণে এগুলোকে বলা হচ্ছে দন্তন্য, দন্তবর্ণ, ঠিক আছে, দন্তবর্ণ। নেক্সট হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে উষ্ঠাবর্ণ বা ওষ্ঠবর্ণ। প, ফ, ব, ভ, ম, এই 5টি বর্ণকে উষ্ঠাবর্ণ বলা হয়ে থাকে। এই বর্ণগুলি উচ্চারণের সময় আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার ঠোঁটের সাহায্যে বর্ণগুলি উচ্চারণ করা হয়। যেমন প, ফ, দেখো দুটো ঠোঁট এক জায়গায় হচ্ছে না, দুটো ঠোঁট, তুমি আস্তে আস্তে উচ্চারণ করো তাহলেই বুঝতে পারবে, প, ফ, ব, ভ, ম, বোঝা গেল? তো এই যে 5টি বর্ণ এগুলোকে ওষ্ঠবর্ণ বলা হয়ে থাকে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, উষ্ম বর্ণ কাকে বলে, যে তালবস্য, পেট, মূর্ধন্যস্ব, দন্তস্ব আর হ, এই 4টি বর্ণকে আমরা উষ্ণ বর্ণ বলে থাকি। কারণ এই 4টি বর্ণ উচ্চারণের সময় আমাদের মুখের মধ্যে থাকে মানে কম হাওয়া, এটা ভুল হয়েছে, কম হাওয়া নির্গত হয়, ঠিক আছে। মুখের মধ্যে আমাদের কি হয় না, হাওয়াটা কম তোমার আচ্ছা কম হাওয়া নির্গত হয়, তাই এই জন্য এটাকে বলা হচ্ছে উষ্মবর্ণ, ঠিক আছে, উষ্মবর্ণ বলা হচ্ছে। আর অন্তস্থ বর্ণ কাকে বলা হচ্ছে, অন্তেজ, র, ল, ব, এই 4টি বর্ণ আমাদের অন্তস্থ বর্ণ বলে থাকি। কারণ এই 4টি বর্ণের উল্লিখিত উষ্মবর্ণ এবং স্পর্শ বর্ণের মাঝামাঝিতে অবস্থান করে, তাই এটাকে বলা হয় অন্তস্থ বর্ণ, ঠিক আছে। আমরা খুব সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অযোগবাহু বর্ণ, যে অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টি বর্ণকে অযোগবাহু বর্ণ বলা হয় বা আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়ে থাকে। কারণ এই বর্ণগুলো কোনো উচ্চারণ নেই, এই বর্ণগুলি উচ্চারণ করতে গেলে আপনাকে অন্য বর্ণের সাহায্য নিতে হয়, সেই কারণে এগুলোকে বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগবাহু বর্ণ। নেক্সট আমরা যেটা আলোচনা করব উচ্চারণের রীতি অনুযায়ী, ঠিক আছে, উচ্চারণের রীতি অনুযায়ী ভাগ, ঠিক আছে। আমরা প্রথমেই যেটা আলোচনা করেছিলাম, প্রথমে দুটো ভাগে ভাগ করেছিলাম, মনে আছে? দুটো ভাগে, একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, ঠিক আছে, উচ্চারণের স্থান অনুযায়ী, আর আরেকটা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে উচ্চারণের রীতি অনুযায়ী। উচ্চারণের রীতি অনুযায়ী কটা ভাগে ভাগ করা হচ্ছে না, 5 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ এবং নাসিক্য বর্ণ। উচ্চারণের রীতি অনুযায়ী এটাকে ভাগ করা হচ্ছে 5 ভাগে, ঠিক আছে। উচ্চারণের রীতি অনুযায়ী এটাকে ভাগ করা হচ্ছে কত ভাগে না, এটাকে ভাগ করা হচ্ছে 5 ভাগে। কি কি? আমরা এক এক করে এবার আলোচনা করব। মহাপ্রাণ বর্ণ কাকে বলে? মহাপ্রাণ বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের মুখের মধ্যে থেকে উষ্ণ বায়ু জোরে বেরিয়ে আসে তাকে বলে মহাপ্রাণ বর্ণ। যেমন খ, ঘ, অর্থাৎ জোরে বায়ু বেরিয়ে আসছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, ঠিক আছে, মহাপ্রাণ বর্ণ। তারপরে কি? অল্পপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় মুখের মধ্যেকার নিঃশ্বাস বায়ু বেরিয়ে আসে না তাকে বলে অল্পপ্রাণ বায়ু। যেমন ক, খ, যেমন আমরা বলছি খ, এর সময় বেরিয়ে আসছে, কিন্তু ক, খ, তো সেই সময় নিঃশ্বাস বায়ু বেরিয়ে আসছে না, সেই কারণে এটাকে বলা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। এবার ঘোষ বর্ণ কি? যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় গাম্ভীর্য ভাব প্রকাশ পায় তাকে বলে ঘোষ বর্ণ। যেমন গ, ঘ, বোঝা গেল? গ, ঘ, একটা গাম্ভীর্য পাচ্ছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, কোনো বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণকেও কিন্তু ঘোষ বর্ণ বলা হয়ে থাকে, ঠিক আছে। কোনো বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণটাকেও কিন্তু ঘোষ বর্ণ বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে কি, যে সমস্ত ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় মৃদু ভাব বা শান্ত ভাব লক্ষ্য করা যায় সেটাকেই বলা হয় অঘোষ বর্ণ। যেমন ব, ন, ঠিক আছে, ব, ন, ঠিক আছে, মানে দন্তন্য, এগুলো একটা মৃদু ভাব লক্ষ্য করা যায়, সেই কারণে এগুলোকে অঘোষ বর্ণ বলা হয়। নাসিক্য বর্ণ কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে নাকের মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হয় তাকে বলে নাসিক্য বর্ণ, ঠিক আছে, নাসিক্য বর্ণ বলা হয়ে থাকে। অর্থাৎ নাকের মধ্যে দিয়ে বায়ু
মানে বেরিয়ে আসে তখন সেটাকে বলে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণের মধ্যে কি কি রয়েছে? উমো রয়েছে, ইও রয়েছে, মূর্ধন্য, দন্তন্য, ঠিক আছে, ম, এগুলোকে নাসিক্য বর্ণ বলা হচ্ছে। এগুলোকে নাসিক্য বর্ণ বলা হচ্ছে কেন? কারণ এগুলো উচ্চারণ করার সময় কিন্তু আমাদের কি হয় না, আমাদের নাকে নাকে উচ্চারণ হয়, সেই কারণে এগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়। তো মোটামুটি ব্যঞ্জন বর্ণের এইটুকুনি জানলেই হবে। এরপরে আমরা যুক্ত ব্যঞ্জন জানবো, এবং যুক্ত ব্যঞ্জনের পরেই আমরা শব্দ ধীরে ধীরে, যদিও আমরা ইংরেজিতে অনেকটাই এগিয়ে ফেলেছি, তো আমরা ধীরে ধীরে এগুলোও এগিয়ে ফেলবো। তো দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটির এর ফাউন্ডেশন ক্লাস। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং নোট যে আছে, নোটগুলো তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি গ্রুপগুলোতে, তো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।